জুলাই সনদ বা সংস্কার নিয়ে তৃণমূলের আপনার 90% 95% মানুষ এভাবে অকিবল না, একেবারেই অন্ধকারে। আজকে নতুন রাজনৈতিক দল এনসিপি বলছে আমাদের শাপলা না দিলে আমরা নিবন্ধন নিব না। এগুলো আমার মনে হয় যে একটা সাজানো নাটক তৈরি করা হয়েছে। কারণ আপনি জানেন যে আমি এর সাথে প্রসঙ্গগুলো এসে যাচ্ছে, কথাগুলো আমাদের রোডার ক্লাব সাহেব বিষয়গুলো উত্থাপন করেছে। শাপলা আমাদের জাতীয় প্রতীক, সেটা একটা বিষয়। আর বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নিবন্ধিত দল রয়েছে, আমি তো অন্য কোনো নিবন্ধিত দল নির্বাচন কমিশন তাদের গেজেটভুক্ত কিছু প্রতীক রয়েছে, সেগুলো পরে আপনার এই প্রতীকের মধ্যে আপনারা কোনটা প্রতীক আপনারা চান সে অনুযায়ী তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এইখানে এটা না হলে আমাকে দিতেই হবে। আপনি জানেন যে আজকে শাপলা রাষ্ট্রপতির পতাকা, প্রধানমন্ত্রীর পতাকা, আজকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, তাদের যে আপনার আপনার ওটা কি বলবো, যে স্টার যে থাকে আপনার তাদের র্যাঙ্ক, সেটা আপনার শাপলা থাকে। তো এই অনেকগুলো বিষয় আছে। তারপরে আজকে বাংলাদেশের মুদ্রা, কয়েন যেটা, তারপর টাকা, সেখানে শাপলা রয়েছে। তাহলে আজকে সেই জাতীয় প্রতীকে ধানও আছে এবং সেটা নিয়েও তারা বলেছে এটা নিয়ে তারা কথা বলবে। শাপলা যেভাবে আছে এটা বলছে, এটা আপনার এনসিপি, আমি বলবো যে তারা এখনো রাজনৈতিকভাবে ম্যাচিওর না। ধান আপনার যেভাবে প্রতীক হিসাবে আছে সেভাবে কোথাও কোথাও ধান হয়তো আপনার একটা কোথাও একটু সামান্য একটা ছড়াই থাকতে পারে, কিন্তু জাতীয় প্রতীক যেভাবে ধান আছে সেভাবে কোথাও নাই, কোথাও নাই। দেখা যাচ্ছে না। এটা ভিন্ন আলোচনা, আরেকদিন আমরা হয়তো এটা নিয়ে কথা বলবো। কিন্তু আমরা যদি একটু পয়েন্টে আসি, দ্বিতীয়ত হচ্ছে আপনার জামাত এখন বলছে পিআর না হলে আমরা স্বাক্ষর করবো না। ভালো কথা, তোমার পিআরের দাবি আছে, জাতীয় নির্বাচনটা হোক, দেশ আগে গণতন্ত্রের একটা উত্তরণ হোক। দীর্ঘদিন মানুষ, কত 20 বছর মানুষ আপনার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে তাদের প্রতি নির্বাচন করতে পারেনি। দেশ জাতি একটা স্থবির অবস্থার মধ্যে রয়েছে। আজকে সমস্ত কিছু, কর্মসংস্থান নাই, বিনিয়োগ নাই, আজকে ব্যাংকের আপনার যে বেহাল দশা, সবকিছু মিলিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একেবারে স্থবির। সেখানে আপনার কোনো জনপ্রতিনিধি নাই। ইউনিয়ন পরিষদ গুলোতে যেগুলো অধিকাংশই সব নৌকার প্রতিনিধি, তারা সেবা ফাংশন করতে পারছে না। সবকিছু মিলিয়ে আমি বলবো যে সবকিছু মিলিয়ে বলবো এই জাতীয় সনদকে নির্বাচনের পূর্ব শর্ত হতে পারে না, কোনোভাবেই না। আজকে যে সমস্ত দলগুলো জাতীয় সনদ কে আপনার আইনি বা একটা রূপ দিতে হবে, আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে এইখানে একটা জিনিস আমরা আলোচনার মধ্যে আনছি না। কারণ আজকে এই সরকার 8ই আগস্টে শপথ নিয়েছে, এই তার বিদায়ের পূর্ব পর্যন্ত, এবং জাতীয় সংসদের নির্বাচন, আপনার গণভোট, যা কিছুই হোক না কেন, এই আপনার জুলাই সনদ, সবকিছুই কিন্তু আগামী সংসদে যারা আসবে তা মেজরিটির ভিত্তিতে সেগুলোকে বৈধতা নিয়ে আসতে হবে। আপনি এখন কিভাবে, আপনি কোনটার আইনি ভিত্তি দিবেন, কিভাবে দিবেন, ব্যাখ্যা কি বললে তো হবে না। কিন্তু ওনারা যে বলছেন, মানে ওনারা বলছেন যে জুলাই সনদ নিয়ে কেউ আদালতে শরণাপন্ন হতে পারবে না, এই যে অঙ্গীকার রয়েছে, এটা একটা জুলাই সনদকে আদালতে যদি এখানে সংবিধান পরিপন্থী কোনো বিষয় থেকে থাকে আদালতে যেতে পারবে না। তাহলে তো আপনি সংবিধানের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, আপনি সংবিধানের যে বিষয়গুলোর তার মধ্যে যদি আপনি সংবিধান পরিপন্থী হয়, তাহলে অবশ্যই আপনার যাওয়ার রাইটস থাকবে। তো আপনি তো সই করে ফেলছেন না, আপনি তো সই করে ফেলছেন, সেটা শেখ হাসিনাও নিশ্চয়ই আপনার যারা সই করবে তারা দেখে বুঝে শুনেই করবে যে এমন কোনো বিষয় সেখানে থাকবে না যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক। মানে দায়িত্ব নিয়ে বলতে আপনাকে, বিএনপিও তাহলে এগুলো দেখেই সই করবে। সংবিধানের মধ্যে শেখ হাসিনাও কিছু অনুচ্ছেদ, দেখেন আমাদের সংবিধানের মধ্যে কত বৈপরীত্য। সংবিধানের মধ্যে 142 অনুচ্ছেদে বলা হচ্ছে আপনি যে কোনো সংযোজন বিয়োজন করতে পারবেন। আবার সংবিধানের মধ্যে 7 ক খ লিখছেন যে এই ধারাগুলো কখনোই পরিবর্তনযোগ্য নয়। আবার আপনি গণভোট যেটা দিচ্ছেন, গণভোট হচ্ছে সবার ঊর্ধ্বে। অনেক সময় সাংবিধানিক মৌলিক কিছু বিষয় নিয়ে গণভোট, আগে যে প্রভিশনটা ছিল, বাংলাদেশের অতীতে 3টা গণভোট হয়েছে, গণভোটের মধ্যে মৌলিক কিছু পরিবর্তন নিয়ে আসে। তো আপনি আজকে এই জিনিসগুলো বুঝার পরও যারা এই কথাগুলো বলছে, তারা বুঝে বলছে না বুঝে বলছে, আপনি কিভাবে আইনি ভিত্তি দিবেন? এখন দেশে একটা ক্রাইসিস, একটা সংকটময় সময় আমরা পার করছি, এটা কি কোন সন্দেহ আছে? আপনাকে এই সময়কালের জন্য আপনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত কর্মকাণ্ডকে আপনি আগামী নির্বাচন বলেন, এই যদি গণভোট অনুষ্ঠিত হয় সেটা বলেন,
এবং এই সময়কাল বলেন, সব কিছুকেই আপনার আগামী জাতীয় সংসদে আপনাকে বোঝাতে দিতে হবে। আমি জানি না আজকে দায়িত্বশীল জায়গা থেকে জামাত ইসলামী বলেন, যেমন গণভোট নিয়ে কিন্তু প্রথম দিকে অনেক দল ভিন্নমত ছিল, কিন্তু সর্বশেষ গণভোট নিয়ে সবাই একমত হয়েছে, এটা একটা ভালো লক্ষণ। এখন অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে এগুলো কি আপনারা শেষ মুহূর্তে আরো কিছু ছাড় দিয়ে বড় দল হিসাবে যে ঐক্যমত যে পৌঁছার ক্ষেত্রে কি কোনো ইতিবাচক ভূমিকা রাখবে কি আপনার দল? কি কি বিষয় পয়েন্টগুলো আমাকে বলেন। যেমন এরকম উদাহরণ, যেমন একটা পিআর যেটা গণভোট, আবার ইলেকশনের আগে যেটা জামাতের যেটা ইলেকশনের আগে গণভোট, তার পিআর পদ্ধতি, তারপরে এনসিপির যেটা যে আইনগত ভিত্তি, এই বিষয়গুলোর ক্ষেত্রে কি আপনারা মানে শেষ মধ্যে কি কোনো আরো কোনো ছাড় দিয়ে বড় দল হিসাবে একটা মানে যে জাতীয় ঐক্য পৌঁছার যে পথে যে বাধাগুলো এগুলো দূর করার ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা নেবে কিনা আপনার দল? আচ্ছা, এখন এক নম্বর হচ্ছে আমি আপনাকে বলি যে গণভোটটা আমাদের বর্তমান সংবিধানে নাই। এখন আপনি যে এখন গণভোটটা করতে যাচ্ছেন, আমরা গণভোটের ব্যাপারে দ্বিমত ছিল কি কারণ, যে আমরা রাজনৈতিক দলগুলো একটা রাজনৈতিক দলিলে সবে ঐকমতের ভিত্তিতে স্বাক্ষর করছি। এই আস্থা বিশ্বাস জায়গাটা যদি না থাকে, তাহলে আপনি 3 মাস ধরে আলোচনা করে গোল টেবিল আলোচনা করলেন, স্বাক্ষর হলো, আপনার জনসম্মুখে এটা প্রকাশিত হলো, প্রচারিত হলো, তারপরে যদি সেটার প্রতি আপনার আস্থা বিশ্বাস না থাকে, সেটাকে আপনি কি রূপে আইনি ভিত্তি দিবেন, কিভাবে সেটার একটা ব্যাখ্যা দেন। সেটা তো ব্যাখ্যা লাগবে। যে কারণে বিএনপি গণভোটের পক্ষে ছিল না। বিএনপি বরাবরই বলেছে গণভোটের এখানে কোনো প্রয়োজন নাই। কিন্তু এখন গণভোটের ব্যাপারে যখন সব দল বলছে যে না ঠিক আছে আমরা গণভোট চাই, আমরা বললাম যে ঠিক আছে অলরাইট, নির্বাচনের দিনই গণভোটটা হোক। এখন আবার বলছে যে না নির্বাচনের দিন গণভোটটা অন্য দিনে করতে হবে। আমি একরাম ভাই আপনাকে বলি যে আপনি অতীতে 3টা ভোটের আপনি ফলাফল দেখবেন যে জিয়াউর রহমান একটা গণভোট হয়েছে, ভোটের কাস্টিং রেট কত দেখানো হয়েছে, এরশাদের সময় একটা গণভোট হয়েছে, কাস্টিং রেট কত দেখানো হয়েছে, বেগম খালেদা জিয়ার সময় 91 সালে যে গণভোটটা হয়েছে সেইটার কাস্টিং রেট কত দেখানো হয়েছে। এখন আপনি নির্বাচনের দিন যদি যে ভোটটা কাস্টিং হবে, নিশ্চয়ই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশের বর্তমানে এই 84 দফা বা এই জুলাই সনদ বা এই সংস্কার নিয়ে তৃণমূলের আপনার 90% 95% মানুষ এ ব্যাপারে ওয়াকিবহাল না, একেবারেই অন্ধকারে। তাহলে আপনি যদি অন্য সময় ভোটটা দেন, সাপোজ আপনার 5 to 10% ভোট কাস্ট হলো, এই আমরা প্রচারণা চালালাম, আপনার সব প্রচারণা চালালো, প্রশাসন উদ্যোগ নিল, এখন যদি সেখানে 10 to 20% ভোট কাস্ট হয়, সেগুলো নিয়ে আপনার মিডিয়া সহ গণমাধ্যমে আলোচনা শুরু হবে না যে এর বৈধতা কি, এটা আপনার 100% ভোটের মধ্যে মাত্র এই % ভোট কাস্টিং হয়েছে, এর বৈধতা কি, আমরা সবাই একমত হলাম তারপরও কেন এরকম হলো, তখন সেগুলো নিয়ে অনেক কোশ্চেন দেখা দিবে। এই জিনিসগুলো সত্যিকার অর্থে আমি একটা কথা বলি যে আপনার জামাতে ইসলাম বাংলা প্রতিষ্ঠা লগ্ন থেকে যখন টার্নিং পয়েন্টগুলোতে তারা খুব বিতর্কিত দায়িত্ব পালন করেছে। 47 বলেন, 71 বলেন, 86 বলেন, এবার আবার আপনার এই যে 91 নির্বাচন হওয়ার পর আপনার আবার 93 সাল বলেন, আবার আপনার 2024 সালের এই অভ্যুত্থানের পর এখন হঠাৎ করে পিআর ইস্যু, পিআর নিয়ে তো আমরা কখনো আন্দোলন করিনি, পিআর কোনো ইস্যুই ছিল না, পিআর কোনো ইস্যুই ছিল না। তো পিআর নিয়ে আপনি কেন ছাড় দিবে, কিভাবে ছাড় দিবে?